এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকদিন ধরে রাজ্যে রাজনীতি উত্তাল অবস্থায় আছে। আজকে প্রায় 1 মাস হতে চলল আরজি করের কাণ্ড নিয়ে গোটা রাজ্যে বিভিন্ন স্তরে আলোচনা, সমালোচনা, আন্দোলন এবং সবাই বিচার চাই বলে এমন এমন লোক রাস্তায় নেমেছে যেটা আগে বোধহয় বাংলা সেইভাবে যে একটা পার্টিকুলার ইস্যুতে দেখেনি। আমরা এটা দ্বিধার্থভাবে বলতে চাইছি যে ঘটনার পিছনে যাই কারণ হোক, ঘটনা কিন্তু নিন্দনীয় এবং এইটার যেভাবে হ্যান্ডলিং করেছে সেইটা নিয়েও কিন্তু পুলিশের উপরে এক শ্রেণী মানুষের প্রচণ্ড ক্ষোভ। আমরা গোটা ব্যাপারটার আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি যিনি একসময় দুর্গাপুর এই অঞ্চলে পুরনো দুধে পুলিশ অফিসার নামেই জানা যেত ওনাকে। ওনার আন্ডারে যারা অনেক লোকেরা নবিশ হিসাবে কাজ শিখেছিল, আজকে তারা পশ্চিমবাংলার বাঘা জায়গাতে পোস্টিং পেয়ে বড় বড় জায়গাতে কিছু লোক রিটায়ারও হয়েছে। আমি আমাদের স্টুডিওতে আপনাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে, পুরো এক্সপ্রেস পরিবারের তরফ থেকে বিপ্লব দাকে স্বাগত জানাচ্ছি। বিপ্লব বসু ঠাকুর প্রাক্তন পুলিশ কর্তা, দুর্গাপুর থানাতেও ছিলেন এবং অন্যান্য জায়গাতে ছিলেন। বিপ্লব দার সম্পর্কে আমরা আরেকটা পরিচয় বলে রাখি, বিপ্লব দায় কিন্তু সাংবাদিকতাতেও MA করেছেন এবং জার্নালিজমটা খুব ভালো বোঝেন এবং উনি এই জন্যে আজকে আমরা ওনাকে ডাকলাম যে আমাদের অনুষ্ঠানে বরাবর আমরা বিপ্লবদাকে যখনই ডাকি তখনই পাই, কিন্তু আমরা চাই যে একটা সার্থক আলোচনা হোক। তখনকার পুলিশিং, এখনকার পুলিশিং কি ফারাক হচ্ছে, আজকে যারা দায়িত্বে আছে তারা তো আসতে পারবে না। আজকে আমি বিপ্লবদা সকালবেলা ডিসি ইস্টকে ফোন করেছিলাম যে স্যার আপনি এত বড় ঘটনা ঘটছে, একবার আসুন। তো বললেন আমি কথা বলি, সময় বার করে চেষ্টা করব। তো আমরা ভাবলাম যে ওনার আসার আগে পুলিশের ব্যাপারটা নিয়ে এখন যে জায়গাতে গোটা বাংলার পুলিশের ভূমিকাটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে আলোচনা করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথম আমার প্রশ্ন বিপ্লব দা আপনার কাছে, পুলিশটা কি, কাকে পুলিশ বলেন ডিপার্টমেন্টের চোখে বা সাধারণ মানুষের প্রত্যাশা পুলিশের প্রতি, পুলিশের একটা প্রথমে একটা টোটালি একটা ব্যাখ্যা আপনার কাছে চাইছি। পুলিশ, সাধারণ মানুষ, পুলিশটা কি এবং পুলিশের কাছে মানুষ কি চায়। হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে তো আমরা দেখে এসেছি, ব্রিটিশদের 200 বছর রাজত্ব করে গেছেন, তারাও কিন্তু পুলিশকে সবসময় একটা জায়গায় রেখেছেন। এখন তো অনেক কিছু হয়েছে, ব্রিটিশ আমলে কিছুই ছিল না, একটা থানায় দুটো অফিসার, দুটো ফোর্স থাকতো, ওসি ঘোড়ায় করে বেরোতেন, কিন্তু সমস্ত এলাকায় উনি চষে বেড়াতেন এবং কোথায় গেলে পুলিশ সম্বন্ধে মানুষের ধারণা ছিল যে খাকি পোশাক পরা মানুষ যখন আছেন আমাদের এটা একটা সুরাহা হবে। পুলিশ সম্বন্ধে এই যে দীর্ঘদিনের যে আমাদের মানুষের মনে যে একটা ধারণা আছে, সেই ধারণাটাও ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই পুলিশ সম্বন্ধে মানুষের ধারণাটা একটুখানি পাল্টে যাচ্ছে।
কারণ পুলিশ ছাড়া মানুষ বাঁচবে না। আজকে পুলিশের অনেক সমালোচনা হচ্ছে, যা হচ্ছে, কিন্তু পুলিশ ছাড়া মানুষ বাঁচবে না। আবার পুলিশেরও মানুষের সাপোর্ট ছাড়া পুলিশের সমাজের কোনো উন্নতি করা, সমাজের কিছু করা পুলিশের পক্ষে সম্ভব নয়। কোথায় ডেটোরিয়েশনটা আপনি কোথায় দেখছেন, মানে কারণগুলো যদি আপনাকে প্রাক্তন পুলিশ অফিসার হিসাবে যদি জানতে চাই, যে আপনি বললেন যে মানুষ পুলিশ ছাড়া বাঁচবে না, আর পুলিশও কিন্তু কোনো ভালো কাজ বা নিজের কাজটা সুষ্ঠুভাবে মানুষের সহযোগিতা ছাড়া করতে পারবে না, কখনো পারবে না। তাহলে এই যে ব্রিজটা কোথায় ভাঙলো? এই যে ব্রিজটাকে এখন মনে হচ্ছে একটু ভেঙে গেছে। কারণ কথা হচ্ছে, এই জন্য কি শুধু পুলিশই দায়ী? আমার তো মনে হয় না। কারণ এত যদি ইন্টারফেয়ারেন্স থাকে পুলিশের উপরে, সে বেচারারা কোথায় যাবে? আমাদের সময় আমি চাকরি করেছি, তখন তো দোর্দণ্ড বাম ফ্রন্ট আমল ছিল, তখনও ছিল, কিন্তু আমরা একটা লেভেল পর্যন্ত সহ্য করতাম। বলবো না যে আমরা একদম দারুণভাবে কাজ করতাম, কাউকে মানতাম না, কোনো কথা শুনতাম না, শুনতাম, কিন্তু তার একটা সার্টেন লিমিট ছিল, যেখানে পুলিশ প্রেস্টিজটা, যেখানে পুলিশ প্রেস্টিজের সঙ্গে আমরা কোনো কিছু কম্প্রোমাইজ করতাম না। মদন তো দীর্ঘদিনের এখানে সাংবাদিক, দীর্ঘদিন জানে যে আজকে যেখানে দুর্গাপুরে আমার সময় এমন অনেক ঘটনা হয়েছে যেখানে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স এসছে, আমরা সেটাকে আটকেছি যে না, এবার আমাদের করতে দিন। এখানে মার্ডার হয়েছে, এখানে পলিটিক্যাল মার্ডার পর্যন্ত হয়েছে, এখানে আরি কলেজে গুলি চলেছে, সেখানেও কিন্তু তখনকার দিনে কি হয়নি, হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস বলেছি, এইবার আমাদের কাজ করতে দিন। একটা সময় হয়েছে যে আর কারো কথা আমরা শুনছি না, আমাদের জেলার এসপি যা বলবেন সেটাই আমরা শুনবো, তাতে যদি আমাকে হাজত খাটতে হয় খাটবো, চাকরি যদি চলে যায় যাব, প্লিজ আপনারা আমাদের উপর কোনো রকম ইন্টারফিয়ার করবেন না। এখন মনে হচ্ছে ডিফারেন্ট থানায় যেসব ওসিরা আছেন তারা একটু ইনসিকিউরিটি ভুগছেন। মানে এটা কিন্তু খুব একটা দামি কথা আপনি বললেন, যে আপনারা একটা লেভেলের পরে আপনাদের মনে হতো যে আপনাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বস হচ্ছেন এসপি, জেলার এসপি, ওনার আমরা চাকরি করি, বাকি ঠিক আছে পোস্টিং অমুক তমুক হাবি জাবি 1 নম্বর 2 নম্বর, সেটা পলিটিক্যাল নেতাদের কথাতে হতে পারে, কিন্তু ল এন্ড অর্ডারের ব্যাপারে শেষ কথা কিন্তু এসপি, ল এন্ড অর্ডার এন্ড ক্রাইম। এবং এক একটা জেলাতে এক একজন আইপিএস অফিসার যেভাবে গোটা জেলা কন্ট্রোল করছেন, তখন তো এত আইপিএস অফিসারও ছিল না, তখন এটা ঠিক যে ক্রাইমের ধরন পাল্টেছে, পুরো সাইবার একটা ডিপার্টমেন্ট ক্রাইমে খুলে গেছে, ডিজিটাল ক্রাইম বেড়েছে, অনেক ক্রাইমের তরিকা পাল্টেছে, সেই রকম করে আপনার সংসাধনও বেড়েছে। কিন্তু আপনার কি মনে হয় বিপ্লবদা, যে আপনাদের ওসিদের সময় যখন আপনাদেরকে এসপিরা যেভাবে বিশ্বাস করত এবং এসপিদেরকে তাদের উপরমহল এবং পলিটিক্যাল নেতৃস্থানে যারা ছিল তারা যেভাবে বিশ্বাস এবং ব্যবহার করত, আজকে কোথাও না কোথাও কমিউনিকেশনটা ভেঙে গেছে এই সিপি বা এসপিদের সঙ্গে, ওসি এবং দারোগাদের, এবং সিপিদেরও নিজেদের হাতে ক্ষমতাটা কতটুকু, যে আমার এই জেলার প্রতি দায়বদ্ধতা আছে, আমার একটা প্রেস্টিজ আছে, আমি একজন আইপিএস, আমার একটা মান সম্মান আছে, আমার একটা ক্যারিয়ার আছে, এইটাও কি মানে আপনার মনে হচ্ছে না যে কোথাও না কোথাও সবাই কম্প্রোমাইজ করার মুডে আছে এবং অনেক ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে বলে আজকে পুলিশের এই দশা? না হলে ধরুন মেরুদণ্ড নিয়ে কেউ মানে এইরকম নগরপালকে, মানে এইরকম নগরপাল যে দুবার পুলিশ মেডেল পেয়েছে, তাকে মেরুদণ্ড দিচ্ছে এবং উনি নিচ্ছেন, এই দিনও দেখতে হচ্ছে পশ্চিমবাংলাতে পুলিশকে, যে পুলিশ পশ্চিমবাংলার পুলিশের তুলনা একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে হতো। কিভাবে দেখছেন গোটা ব্যাপারটা যে প্রাক্তন পুলিশ অফিসার? আমি আজ প্রাক্তন পুলিশ অফিসার, কলকাতা পুলিশের ব্যাপারটা আমি তো বলতে পারবো না, তবে কাগজে যা পড়ছি সেটা পুলিশের পক্ষে আমাদের খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু আমি জেলার ব্যাপারে বলতে পারি, যেটা মদন একটু আগে বলল, একটা জেলা কন্ট্রোল করতেন একজন এসপি। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান একটা জেলা ছিল, একজন এসপি কন্ট্রোল করতেন,
দুজন অ্যাডিশনাল এসপি থাকতেন, একজন আসানসোলে, একজন দুর্গাপুরে। এতগুলো থানা এসপি ওখান থেকে কন্ট্রোল করতেন। এবং আমার তো মনে হয় প্রত্যেক বছর যখন ওসিদের পোস্টিং হতো, 3 জন অ্যাডিশনাল এসপিকে নিয়ে বসে এসপি পোস্টিং করতেন এবং অনেক চিন্তা ভাবনা করে অনেক রকম তাদের কেরিয়ার দেখে তারা এসপিদের পোস্টিং করতেন। এবং আমাদেরও যখন আমরা চেয়ারে গিয়ে বসতাম তখন আমাদের একটা কথাই মনে হতো যে পুলিশের সম্মানটা, পুলিশের ঊর্ধ্বে সম্মানটা আমাদের রাখতে হবে। সে যে পলিটিক্যাল পার্টি আসুন, যারাই থাকুন, তারা অনেক রকম অনুরোধ করবেন, অনেক রকম চোখ রাঙানি দেখাবেন, অনেক রকম ভয় দেখাবেন, কিন্তু কম্প্রোমাইজ নয়, তাদের সঙ্গে একসঙ্গে থাকতে হবে, তবে ঠিক আছে। কিন্তু একসঙ্গে থাকা মানে এই নয় যে আই উইল টোটালি সারেন্ডার বিফোর দেম। আজকে আমাদের সময়ে আমরা এইটুকু জানতাম যে আমার এসপিকে যদি আমি বলতে পারি, স্যার আমার এলাকায় কোনো ক্রাইম নেই, আমার এলাকায় ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, আমার এলাকায় সব কিছু ঠিক আছে, পৃথিবীর কোনো শক্তি আমাকে ওই চেয়ার থেকে সরাতে পারবে না যদি আমার এসপি না চান। ঠিক। এবং এসপিও জানতেন যে উনি যেটা ডিজিকে বলবেন সেটাই ফাইনাল কথা। কিন্তু এখন এটা হচ্ছে কিনা আমার খুব সন্দেহ আছে। আজকাল যারা আছেন তারা কতটুকু মানে সাবঅর্ডিনেটদের শেল্টার দিতে পারছেন, কতটুকু সাবঅর্ডিনেটদের রক্ষা করতে পারছে, এবং সাবঅর্ডিনেটরা তাদের উপর কতটুকু ভরসা করতে পারছে, এইটা যতদিন ফিরে না আসবে ততদিন কিন্তু ওসি যে যাই বলুক, ওসি এলাকা ভিত্তিক, ওসি হচ্ছে মেন ম্যান অফ এ পুলিশ স্টেশন। এর উপরে যতই থাকুক, ওসি ইজ দ্য মেন ফেস অফ দি পুলিশ ডিপার্টমেন্ট। এবং সে যদি কাজ করতে না পারে এবং তাকে যদি প্রত্যেকটি কাজের জন্য পারমিশন নিতে হয়, তো তাহলে সে কি করে কাজ করবে? সে যদি ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে না পারে তাহলে কি করে হবে? তাহলে তার কমিউনিকেশন গ্যাপ থেকেই যাবে। এবং এরা মানে আজকের ডেটে আপনারাও তো ওসিগিরি করেছেন, আপনাদের সময় তো এমন ছিল না যে 2 নম্বরই কাজ হতো না, মাফিয়ারা ছিল না, কয়লা বালি চলতো না, পুলিশের উপরে পলিটিক্যাল চাপ ছিল না, তখনও চলতো। আজও সেম ক্রাইম ক্যান নট বি স্টপ, ইট অনলি ক্যান রেজিস্ট, এটাই তো ক্রিমিনোলজি বলছে। তো আমার কথা হচ্ছে যে তখনও ছিল, এখনো ছিল, আপনাদেরও পোস্টিং এর ভয় ছিল, আপনাদেরও শাস্তি হতো, আপনাদেরও কি নাম হচ্ছে সাসপেনশন হতো, আপনাদেরও কি নাম হচ্ছে পলিটিক্যাল রোষে আপনাদের পড়তে হতো, আজকেও পড়তে হচ্ছে। তাহলে আজকে আর সেদিনকের মধ্যে এই যে ফারাকটা, এই যে তখনও তো পুলিশের কাজটা পুলিশ করতো, পুলিশের সম্পর্কে তো এতটা ইমেজ নিয়ে ঘাটাঘাটি হতো না, তখন পুলিশকে সন্ধ্যেবেলা বড়বাবুদেরকে তো ঘুরতে দেখা যেত বাজারে। আজকের ডেটে একদম পলিটিক্যাল অফিসে পরিণত হয়ে গেছে থানাগুলো। কেন? তার কারণটা কি? মানে আপনি কিভাবে দেখছেন এটা? আজকে কিসের ভয় ওসির যে আমি যদি একটা পোস্টিং হবেই বাংলার মধ্যে যে কোনো জায়গায় একটা পোস্টিং হবে, তাহলে মোহটা কোন জায়গাটাতে? মানে আপনাদের চিন্তাধারা থেকে আজকে যারা ভয় পেয়ে কাজটা করছে না বা কোনোভাবে প্রেসারে করছে না, এটার মানে মানসিক কারণটা কি আপনার মনে হচ্ছে? না, ভয় নয়, ভয় হচ্ছে আমি যদি কাজ করার সুযোগ না পাই, হ্যাঁ, আমাকে যদি স্বাধীনতা না দেয়া হয়, তাহলে তো আমি অটোমেটিক্যালি একটুখানি ইয়ে হয়ে যাব, ইনঅ্যাক্টিভ হয়ে যাব। এখন ওসিদের আমার মানে ওসিদেরকে ইনঅ্যাক্টিভ করে কার লাভ হচ্ছে? কারো লাভ হচ্ছে না, ডিপার্টমেন্টের ক্ষতি হচ্ছে। যদি ওসিরা কাজ করতে না পারেন, আমাদের সময় নিয়ম ছিল যে ওসিরা বেলা 2টো পর্যন্ত বাইরে থাকবেন ব্যাংক ডাকাতি রোখার জন্য। কোনো ব্যাংক 2টোয় বন্ধ হবে, তারপর অফিসাররা থানায় ঢুকবেন। সন্ধ্যেবেলা তুমি তো জানো ভাই, বেনাচিদি বাজারে তখন রেগুলার ডাকাতি হতো। সন্ধ্যেবেলা 5টা থেকে 9টা পর্যন্ত অফিসার উইল বি অন দি মুভ। এবং সেখানে একটা জিনিস ছিল তো, সেখানে ওসি স্বাধীনতা ছিল, অ্যাডিশনাল এসপি কিছু বলতেন না। অ্যাডিশনাল এসপি, অনেক অ্যাডিশনাল এসপি আছেন, সন্ধ্যেবেলা গিয়ে থানায় বসে এক কাপ চা খেয়ে দেখতেন কি কাজ হচ্ছে, কোঅর্ডিনেশনটা ছিল। তো আমিও তো জানতাম যে আমার সাহেব
জানে যে এই থানাটায় কাজ হচ্ছে, কিন্তু আমাকে যদি আমার যদি সকালবেলা উঠে মনে হয় যে বিকেলবেলা আমার চেয়ারটা আছে কিনা আমি জানি না, তো তাহলে আমি কি করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব, আমি ডিসিশনটা নেবো কি করে? আচ্ছা, ওসিদের একটা প্রায়োরিটিস এর কাজের মধ্যে সারাদিন হিসাবে কি থাকে? আপনি তো দুর্গাপুর সহ বিভিন্ন থানায় কাজ করেছেন, আপনাকে যদি 10টা প্রায়োরিটিস বলা হয় যে এই যে ওসি আপনার 10টা কাজ কি, মানে প্রাথমিকভাবে যদি ধরুন আজকে হাইপোথেটিক্যালি আপনাকে জিজ্ঞেস করছি, আজকে আপনাকে দুর্গাপুর থানার ওসি আবার পুনরায় আপনার ডিওটা বার করা হলো, আপনার 10টা প্রাথমিক কাজ কি হবে? আমার 10টা প্রাথমিক কাজ যেটা আমি করেছি, এখন আমি আমার ছোট ছোট ভাইদের বলি যেটা আমি করেছি এবং যেটা এখন দুর্গাপুরের মানুষ তার জন্য আমাকে এখনো মনে রেখেছে। আমি যেটা করতাম, সকালে 10টার সময় আমি থানায় আসতাম, সকাল 10টায় আমি থানায় এসে বসতাম, এসে প্রথমেই কাজ ছিল সমস্ত, এখন তো ব্যাংকে প্রত্যেক ব্যাংকের সামনে দেখছি গাড়ি দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ নট দি সলিউশন। পিসি পার্টি আমাদের প্লেন ক্লথ পার্টি ছিল, প্লেন ক্লথ পার্টি বেরোলো কিনা, ব্যাংক পার্টি বেরোলো কিনা, এই সমস্ত করে বেলা 2টো পর্যন্ত শুধু থানায় মেজবাবু থাকবেন আর সবাই বেরিয়ে যাবেন, ডিউটি অফিসার আর মেজবাবু শুধু থানায় থাকবে। আচ্ছা, বেলা 2টো পর্যন্ত তারা হলো, 2:30টার সময় সবাই বাড়ি চলে এলো, মানে সমস্ত জায়গায় ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, সোনার দোকান থেকে আরম্ভ করে সব জায়গায় 2:30 পর্যন্ত চলে এলো। তখন সিস্টেম ছিল যে 2:30টার সময় দোকানপাট বন্ধ হয়ে যায় দুর্গাপুরে, তো তুমি জানো ভাই। আবার 5টার মধ্যে সবাই রেস্ট ফেস্ট নিয়ে চলে আসতো। 2টো গ্রুপ ছিল, একটা গ্রুপ ছিল সন্ধ্যে 5টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত সমস্ত মার্কেট ফার্কেট ঘুরবে, তারা চলে আসবে। ওসির দায়িত্ব আমার ছিল রাত 9টা থেকে রাত 2টো পর্যন্ত আমরা ডাকাতি, তখন তো প্রচুর ডাকাতি হতো দুর্গাপুরে, জঙ্গল এলাকা ছিল, তো রাত 2টো পর্যন্ত, রাত 3টে পর্যন্ত আমরা থাকবো, তারপর ঘুমোতে যাব। আর আমাকে ওসিকে রাত 3টে থেকে বেলা 9টা পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। তো আমার এক অ্যাডিশনাল এসপি এসেছিলেন রাত্রিবেলা, হঠাৎ রাত 2টোর সময় দেখছেন আমি 4জন অফিসার নিয়ে চা খাচ্ছি, বলি কি বাবা বাবু থানায় কোনো ঘটনা হয়েছে নাকি? না তো স্যার, আমাদের তো রোজই এরম হয়। তো এইরকম ভাবে ভাগ করে কাজ করতে হবে, এবং এটা করতে পারলে প্রত্যেক অফিসারই রেস্ট পাবে, এবং থানা অন্তত পাবলিক জানবে যে পুলিশ ইজ অন দি রোড, পুলিশ কাজ করছে। আপনি সোনার দোকানে ডাকাতি, সোনার দোকানের সামনে একটা গাড়ি দাঁড় করে রাখলে হবে না, আপনাকে সোর্স নিয়োগ করতে হবে। এখন কি পুলিশের সোর্স আছে? এটা হচ্ছে সোর্স এবং ডিআইবি। ইয়েস, আইবি আমাদের ল অ্যান্ড অর্ডারের কাজ ছিল, আমাদের তখন ডিআইবি একটা বড় উইং ছিল এখানে দুর্গাপুর, ডিআইও 3 ছিল, পরে আমি ডিআইও 3 হয়েছিলাম। ডিআইও 3 আন্ডারে 8জন 9জন ডিআইও থাকতেন, ওয়াচার কনস্টেবল থাকতো, তারা ল অ্যান্ড অর্ডার, পলিটিক্যাল অমুক এই সবগুলো দেখতেন, ওরা তো ক্রাইম দেখতেন না, ওরা এই সবগুলো দেখতেন। আর আমাদের পিসি পার্টি যা ছিল, প্লেন ক্লথ পার্টি, তারা ক্রাইম ফাইম অমুক তমুক এইগুলো দেখতো, কিন্তু আমাদের উপর কোনো ইন্টারফিয়ারেন্স ছিল না অফ দি সুপিরিয়র অফিসার্স। এই যখন তখন থানায় গিয়ে কি করছেন, কি হলো, এই কেসটা করলেন, আমার জানালেন না কেন, আমার না জানিয়ে কেস করলেন কেন, এফআইআর করলেন কেন, এসব জিনিস আমাদের ছিল না। এখন যদি সেগুলো হয় তাহলে ওসিরা কি করবে? না, আপনার কাছে আরেকটা জিনিস আছে, এই যে সোর্সের কথা বলছি, সোর্সের কি ভূমিকা ক্রাইম স্টপের মধ্যে, এবং এই সোর্সকে পোষার জন্য আপনারা কি করতেন? এবং এই আমি তো শুনেছি যে এই যে সোর্সদেরকে এঙ্গেজ রাখার জন্য 2 নম্বরই কাজও, কয়লা বালি লোহাও এদেরকে কাজ করার জন্য দেওয়া হতো, যাতে এরা কাজটা করে কিন্তু খবরটা বড় ডাকাতি, বড় চুরি থেকে আপনাদেরকে অ্যালার্ট করে রাখতো। মানে এই যে সোর্সের গোটা ব্যাপারটা একটু জানান না আমাদের দর্শকদেরকে। দেখুন, সোর্স মানি বলেও একটা জিনিস, আমরা সোর্স মানি যেটা হতো সেটা আমরা থানায় কম পেতাম, সেটা ডিআইবিতে পেত। আমাদের সোর্স মানি হতো না, খুবই কম, কিন্তু সোর্সটা হচ্ছে, সোর্স তো আর আমি ক্রিমিনাল ছাড়া সোর্স পাবো না। ক্রিমিনাল সোর্স আমাকে ক্রিমিনালদের ধরতে হতো, ধরে তাদেরকে বলতে হতো, প্রথমে তাদের একবার হাজতে পাঠিয়ে নিয়ে আসতাম, এবার তুই কি সুস্থ মতো চলবি না আবার এই লাইনে থাকবি, যদি এই লাইনে থাকিস আবার তোকে হাজতে পাঠাবো। তখন স্যার খাবো কি, ফ্যামিলি আছে, চুরি ডাকাতি কি এমনি করি, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললে কোনো কাজে তাদের লাগিয়ে দেয়া, কোনো জায়গায় তাদের কিছু করে দেয়া, কোনো কিছু তাদের দিয়ে তুমি ভাই তোমার ওখানে এই লোকটাকে, আমি তো বড় বাবুদেরকে দেখেছি টাকাও দিতে। হ্যাঁ, সোর্সকে তো সোর্স মানি দিতে হবে, কিন্তু সোর্স মাস্ট বি আন্ডার কন্ট্রোল। সোর্স ওই যে নিজের জন্য 4টে ফালতু খবর দিল, সোর্সকে বলাও ছিল
যে তুমি যদি খবর ঠিক থাকে ঠিক আছে, খবর দিতে না পারলে ঠিক আছে, 1 মাস দিলে না, কিন্তু ফালতু খবর যদি দাও তোমাকে আবার হাজতে পাঠাবো। সোর্সকে কন্ট্রোলে রাখতে হবে। আমি মানে খুব জোর দিয়ে বলছি, এখন হয়তো অনেক বেড়েছে, অনেক সোনার দোকান বেড়েছে, অনেক ব্যাংক বেড়েছে, কিন্তু আমাদের সময় ব্যাংক ডাকাতি যদি হতো, সেই ওসিকে এসপি কোনো সময় ক্ষমা করতেন না। ব্যাংক ডাকাতি কি হবে, বেনাচিতে সোনার দোকানের ডাকাতি কি হবে? তাহলে আর ওসির জন্য ওসি আমি কি করছি, আইসিরা কি করতে আছে? দে মাস্ট বি রিমুভ। 24 ঘন্টার নোটিশে যে এসপি সরিয়ে দিতেন। তখন একটা সিস্টেমেটিক কন্ট্রোল ছিল, এই কন্ট্রোলটা রাখতে হবে। আর আমি ভাই এখন যারা আছে তাদের বলছি, 10টা গাড়ি করে ঘুরিয়ে কোনো লাভ নেই, নিশ্চয়ই গাড়ি ঘুরবে, এখন অনেক হয়েছে। সোর্স রাখতে হবে, গুড সোর্স অ্যান্ড পিসি পার্টি। এবং পিসি পার্টি গাড়িতে নয়, সাইকেলে ঘুরবে। পিসি পার্টি এখন তো স্কুটার হচ্ছে, এখন তো সাইকেল নেই, আমাদের সময় সাইকেল ছিল। সাইকেলে পিসি পার্টি এলাকায় ঘুরবে, তাহলেই দেখো ভাই ক্রাইম অনেক কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা বিপ্লব দা, আপনাদের সময়ও পলিটিক্যাল রিকমেন্ডেশন থাকতো, শুনতাম একজন থানার অফিসাররা 4টে করে থানা চালাচ্ছেন রিমোট কন্ট্রোলে, এমনও একটা লবি ছিল আপনাদের সময়, ঠিক আছে, নামটা বলছি না, আর নামটা তো আমরা জানি, আজকের লোক নয় আমরা, কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্স ছিল। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যতই গুটবাজি আপনাদের মধ্যে থাকুক, আপনাদের সময় একটা জিনিস পরিষ্কার ছিল যে এসপি কিন্তু আপনার পোস্টিংটা করবে, ডিওটা কিন্তু এসপি বার করবে, ঠিক আছে। ন্যাচারালি এসপি একটা হায়ারকি হিসাবে আপনাদের ওসি, সিআই, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজি, ডিজি, এই তো একটা প্রোটোকল ছিল। তো প্রোটোকলটা ফলো হতো। মাঝখানে ডেটোরিয়েশনে এমন করে দেখলাম যে দারোগারা এসপিকে ডাইরেক্ট লাইন করে নিচ্ছে, মাঝখানে সিআই, এসডিপিও, আইসি, মানে এইগুলোর কোনো ভূমিকাটাই ছিল না। এবং পোস্টিংটা যতদিন এসপির হাতে ছিল ততদিন কিন্তু এসপি কন্ট্রোল করতো। আর থানার এলাকাতে 1 নম্বরই 2 নম্বরই কন্ট্রোলটা যতদিন বড়বাবুর হাতে ছিল ততদিন সোর্সরাও বেঁচে ছিল, থানাটাও বেঁচে ছিল। এখন শুনছি সব কিছু নাকি কলকাতা ওরিয়েন্টেড হয়ে যাওয়াতে না ওসির কোনো ভূমিকা আছে না এসপির কোনো ভূমিকা আছে। কিভাবে দেখছেন এটা? এটা তো আমি জানি না, আপনি বলতে চাইছেন না বলে জানেন তো ঠিক না। তবে কথা হচ্ছে এলাকাটা ওসির কন্ট্রোলে থাকতে হবে। এলাকা মানে আমি এটা আরো খোলসা করে বলছি, ওসির ক্ষমতাই যদি না থাকে, যে আমি রাজা যদি এটা না, তার ক্ষমতা থাকে যে সে যদি কারোর উপরে প্লিজড হলো তাকে পুরস্কার দিল, আর কেউ যদি কারোর উপরে যদি রাগ করলো তাকে সাজা দিল, এই ক্ষমতাটাই যদি ওর মানে সাপের যদি দাঁতই ভেঙে দেওয়া হয়, তাহলে সাপকে নিয়ে লোকে তো চিমটি কাটবে, খেলা করবে। আজকে ডেটে ওসিদের কি ভূমিকা নিজের এলাকাতে? আজকে তাদের কাজের, আপনি যে কাজের প্রায়োরিটিসগুলো বললেন যে ওসি, তার ছাড়া যে পলিটিক্যাল কাজ, ওইখানে এজিটেশন হয়ে যাবে না, ওই নেতাকে সিকিউরিটি দিতে হবে, ওই প্রোগ্রামে পারমিশন আটকাতে হবে, ওই প্রোগ্রামে মিড ডে মিলে গেল কিনা, বাচ্চারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসছে, জল দেবো কিনা, ফুল দেবো কিনা, এটা পুলিশের কাজ না। হ্যাঁ, এটা কি পুলিশের কাজ? তাহলে পুলিশ এগুলো করে কি সাবিত করতে চাইছে? মানে এটা আপনার কাছে জানার যে থানার ওসির হাতে যদি থানার কন্ট্রোল না থাকে সবকিছু, তাহলে কেউ থানার ওসির কথাটা শুনবেই বা কেন? অ্যাট দি এন্ড অফ দি ডে ওসিদের একটা কথা বলি, ওই আমি যতই র্যালিতে যাই, যতই ফুল দিয়ে অমুক দিয়ে ডিফারেন্ট অকেশনে জনসংযোগ করি, ওসির মেইন জনসংযোগ হচ্ছে তার নিজের এলাকায় ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম কন্ট্রোল। এটা আমি যদি করতে পারি তাহলে মানুষ আমাকে অটোমেটিক্যালি ভালোবাসবে। ঠিক, কারণ অন্য অ্যাক্টিভিটিস তো মানুষ করতেই পারে, আর আমাদের যে পুলিশের যে আদার অ্যাক্টিভিটিস আছে তার জন্য তো আলাদা ডিপার্টমেন্ট আছে, ডিআইবি আছে, তারা এগুলো করবে না। আমার ওসির কাজ হচ্ছে, একটা কথা বলি, ওসি আমি যতদিন চেয়ারে থাকবো, কালকে আমি থাকবো কিনা আমি জানি না, কিন্তু আমি থাকবো, মাথা উঁচু করে থাকবো, এবং আমাকে দেখতে হবে মানুষ যেন আমাকে বলে না যে আমি একজন অপদার্থ ওসি।
আমি কাজের ওসি, আমি কাজ করতে চাই। এই আগে আমাদের আমি আগের দিনই বলেছিলাম এখানে, আগের দিনই বলেছিলাম এই যে আজকাল যে সিভিক কনস্টেবলদের নেওয়া হয়েছে, আমি আগের দিনই বলেছিলাম যে সিভিক কনস্টেবলদের ট্রেনিং ছাড়া কি পুলিশে হয়? আজ কাগজে দেখলাম যে গভর্নমেন্ট বলেছেন সিভিক কনস্টেবলদের 45 দিনের ট্রেনিং দিতে হবে। পুলিশ ডিপার্টমেন্টের চাকরিতে ট্রেনিং ছাড়া একজনকে জামা কাপড় পরিয়ে রাস্তায় নামিয়ে দিলে কাজ হবে? তারা রাস্তায় দাঁড়িয়ে কোন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তাই জানে না। তারা ট্রাফিক ডিউটি করছে, একজন কলেজের প্রফেসর যাচ্ছে, দাঁড়ান মোটরসাইকেল, দাঁড়ান, গাড়ি দিন, গাড়ির চাবি নিয়ে নিল। এটা তো তারা পাড়ার রাউডিদের মতো কাজ করছে। একদম একদম, এটা তো তার কাজ নয় পুলিশের। আমাদের সময় ট্রাফিক কনস্টেবল ছিল, কম ছিল, কিন্তু ট্রাফিক দাঁড় করাতো, থানায় খবর দিত বা এএসআই বাবুকে খবর দিত, আপনি দাঁড়ান আমি খবর দিচ্ছি। এরা এমন একটা ভাব করছে যে দে আর অ্যাবাভ ওসি। তো এই জন্য আজকে মানুষের মনে এই সিভিক কনস্টেবলদের সম্বন্ধে এত ক্ষোভ এসছে এবং এদের প্রতিপত্তিও অনেক বেড়েছে। মানে এরা যে লেভেলে কাজ করে আর এদের চাল চলন, কথাবার্তা, ব্যবহার আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মানে যদি মানুষ মাথা ঠান্ডা না রাখে তাহলে রোজ ঝামেলা হবে। অ্যাকচুয়ালি তাই। আজকাল সাধারণ ছেলেদের নিয়ে ওই যে এখন যেটা হয়েছে ফরেস্ট গার্ড জঙ্গলে পাঠিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে যেখানে রেগুলার যোগাযোগ আছে সেখানে মানুষকে ট্রেনিং দিতে হবে না? আমাদের কনস্টেবলদের আগে 9 মাস ট্রেনিং হতো, পরে সেটা কমিয়ে 3 মাস হয়েছিল, এখন আবার 8 মাস হয়েছে। আমরা সাব ইন্সপেক্টর থেকে যখন ওসি হয়েছি মদন, দীর্ঘ 14-15 বছর কাজ করার পর সাব ইন্সপেক্টর থেকে ওসি হয়ে গেলে আমাদের 6 মাসের ডিটিএস ট্রেনিং হতো। ডিটিএস ট্রেনিং 6 মাসে আমাদের গিয়ে আইন কানুন অমুক তমুক সমস্ত করতে হতো। কেন? আমাদের পুরনো অফিসার না, এটা নিয়ম। এটা না করলে আমি নেক্সট র্যাঙ্কে কি করে চাকরি করব? এবং তারপরে ইন্সপেক্টর পোস্টিং হলে আবার ওই তো ডিটিএস ডিটিএস আমাদের ট্রেনিং করতে হতো 6 মাস। কেন করতে হতো? এটা হচ্ছে নিয়ম, এগুলো করতে হবে। এগুলো ট্রেনিং না হলে আপনি নেক্সট পজিশনে গিয়ে কাজ করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমি দেখি কোর্টে, হাইকোর্টে, লোয়ার কোর্টে পুলিশের সিডি নিয়ে যাচ্ছে, তাই কমেন্টস করছেন জজ সাহেবরা। তো বেচারারা কি করবে? আচ্ছা, সিআই র্যাঙ্কটাই তুলে দিয়েছে। সার্কেল ইন্সপেক্টর যে একটা র্যাঙ্ক, সার্কেল ইন্সপেক্টর কি র্যাঙ্ক? কেন? সার্কেল ইন্সপেক্টর হচ্ছে সাব ইন্সপেক্টরদের পুরো কন্ট্রোল করবেন। তাই সেই যে আজ একটা ছেলে ট্রেনিং থেকে জেলায় এলো, 1 বছর সে প্রফেশনাল রইল, নেক্সট ইয়ার এসে এফেক্টিভ সাব ইন্সপেক্টর, তখনই থানায় অফিসার কম, তখন তাকে 3টে মার্ডার কেস 1 মাসে ওসি তাকে দিয়ে দিল ইনভেস্টিগেট করতে। তো সে বেচারা তো তখন কাজ শিখছে, তার তো সিডি লেখায় ভুল হবে। তো তার সিডি লেখায় ভুল হলে তার সেই সিডি রেকটিফিকেশন এখন কে করবে? এখন কে করছে? এই সিআইদের এটা কাজ ছিল, সিআই সাহেবদের এটা কাজ ছিল যে সিডি পিডি পার্সোনাল ডায়েরি আমাদের ছিল, ঠিক মতো লিখছে কিনা, দেখছে কিনা। তারা না হলে এসপি কাছে তাদের নামে রিপোর্ট পাঠিয়ে দিতেন, এসপি তাদের অরালি রুম করতেন। মানে এসপি ডাইরেক্ট ওসি কে ডিল না করে সিআই থ্রুতে, यस এসডিপিও থ্রুতে, यस সিআই ওয়াজ দ্য মেইন ব্রিজ বিটুইন এসপি এন্ড ওসি। সেই সিআই র্যাঙ্কটা আজকাল আছে বেচারা, তুমি যাও ডিউটি অমুক করো তমুক করো, পরশুদিন থানায় কেস ডায়েরি পাঠাতে হবে। সেই বেচারা তো জানেই না, তখন তার পুলিশের বাঁ ডান সম্বন্ধে ইনভেস্টিগেশন সম্বন্ধে হয়নি, তাকে একটি মার্ডার কেস দিয়ে দিল। সেই তার সে মার্ডার কেসটা ঠিক মতো লিখছে কিনা, এটা সুপারভাইজ এখন কে করছে? এটা সুপারভাইজ এখন হয়েছেন এসিপি, ঠিক আছে, এসিপি র্যাঙ্ক হয়েছেন, কিন্তু সিআই কাজটা তো এসিপিরা করবেন না, এসিপিরা এসডিপিওর কাজ করবেন। আচ্ছা, এসিপি এসডিপিওর কাজ করবেন। এসিপিরা তো আর সাব ইন্সপেক্টরদের সিডি কি লিখলো, পিডি কি লিখলো সেগুলো দেখলো না, কিন্তু সিআই র্যাঙ্কটা গেল কোথায়? তো সেই জন্য আজকে কোর্টে গিয়ে পুলিশকে এত অপমানসূচক কথা শুনতে হচ্ছে। জজ সাহেবরা বলছে আপনার টুপি খুলে নেবো, আপনার বেল্ট খুলে নেবো, কি ইনভেস্টিগেশন করেছেন, কিন্তু বেচারারা যাবে কোথায়? আপনি কি এটা একটা মনে করছেন যে এত যে কোর্ট এখন প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে বা কোর্টের মারফতে অনেক কিছু এখন হচ্ছে, সেটাও কোথাও না কোথাও পুলিশের ব্যর্থতার জন্য হচ্ছে না, বা ইনভেস্টিগেশনের ব্যর্থতার জন্য? যদি সঠিকভাবে হতো তাহলে কোর্টকে এত ইন্টারফারেন্স করতে হতো না।
কোর্ট ইন্টারফারেন্স করতে হতো না, এবং কোর্ট এত কমেন্ট করতে পারছেন না। কোর্ট আমাদের ফ্লস গুলো দেখছেন, ফ্লস গুলো দেখে এমন ভাবে বলছেন, আর তারপর আপনারা মিডিয়ারা সেগুলো একদম তুলে দিচ্ছেন, এবং এটা তো ঘটনা। আমাদের সময় কোর্টে সিডি নিয়ে পুলিশকে এত হেকেল তো হতো না, দু একটা কেস ছাড়া। কিন্তু এখন তো হামেশাই দেখছি হাইকোর্ট বলছেন আয়োগকে ডেকে পাঠাও, এখানে এসিএম কোর্ট বলছেন কি হচ্ছে, কে তদন্ত করছে, কিন্তু দোষটা কাদের? দোষটা আমাদের সিস্টেমের। এবং আপনার মনে হচ্ছে, আমি আরও একটা এটাতে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা যোগ করছি, যে একটা পুলিশের এই যে পুলিশকে পলিটিক্যালি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে যে ইনেকটিভ করে দেওয়ার কারণে পাবলিক যা সাফার করছে তো করছেই, পাবলিকের সাথে সাথে এই যে কোর্টের অনেকগুলো ভার্ডিক্ট বা অনেকগুলো অবজারভেশন যেগুলো আসছে সেগুলো কোথাও না কোথাও একটা ব্যর্থতার কারণ। এবং এই রাজ্যে যে বাইরের কেন্দ্রীয় এজেন্সিগুলোর যে অ্যাক্টিভিটিগুলো বেড়েছে, কোথাও না কোথাও যদি ধরুন কয়লা পাচারে, গরু পাচারে অথবা শিক্ষা দুর্নীতিতে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করত, তাহলে এত কিছু সুযোগ কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোর থাকতো কিনা, এটা কিভাবে দেখছেন? ঠিক 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 ঠিক। আমাদের সময় সিবিআই কটা কেস নিয়েছে এখানে? হ্যাঁ, খুব রেয়ার কেস হয়েছে, সবই তো আমরা করেছি। আমাদের থেকে সিআইডি, হ্যাঁ সিআইডি, আমরা সিআইডি যেগুলো আমাদের খুব সেন্সিটিভ কেস ছিল সেগুলো সিআইডি কে দিতেন। এসপি বলতেন যে এগুলো সিআইডি নিক, আমার অফিসারদের এত টাইম হবে না। কিন্তু এখানে মুড়ি মুড়ির মতো কেস সব সিআইডি, সব সিবিআই, সব সিবিআই। সিআইডির ভূমিকাটা কি হলো? সিআইডি সে তো একই অবস্থা, তারাও তো কাজ করতে পারছে না। না, তারা তো অন্য কাজ করছে বলছে। কি কাজ করছে তারা? মানে ক্রাইমের কাজ তো করতে পারছে না, তাদের উপরে তো ওরকম হচ্ছে। সিআইডি যে কেস গুলো নিচ্ছে, তো তাদেরকে তো ফ্রি হ্যান্ড দিতে হবে। ফ্রি হ্যান্ড না দিলে আপনি কাজ করবেন কিনা? আমাকে আপনি তদন্ত করতে দিয়েছেন, এবার আমি তদন্ত করব। এখন আমাকে যদি তদন্ত রেগুলার যদি আমাকে উত্তর দিতে হয়, রেগুলার যদি আমাকে ইন্টারফারেন্স করতে হয়, তাহলে সেই অফিসার আমার আপনার কাছে এটা আরেকবার জিজ্ঞাসা, যে আপনি বলছেন পুলিশকে হোক বা সিআইডি কে হোক, যারা রাজ্যের দ্বারা কন্ট্রোল হয়, তাদেরকে যদি ইনঅ্যাক্টিভ করে রাখা হয়, তাদেরকে যদি ফ্রি হ্যান্ড না দেওয়া হয়, তো আলটিমেটলি যারা ভুক্তভোগী তারা কোর্টে যাচ্ছে, কোর্টের থ্রুতে তারা সিবিআইকে নিয়ে আসছে, আলটিমেটলি হেনস্থা তো রাজ্য সরকার কি হতে হবে। তাহলে লাভটা কি হচ্ছে? লাভটা কিছু, আমি তো বলছি এই ধরুন আপনার আরজি করে যে ঘটনাটা হলো, প্রথমে তো কলকাতা পুলিশ ধরলো এবং বাড়ির লোকরা, কলকাতা পুলিশ যা ধরেছে সেটাই শেষ কথা। এবং বাড়ির লোকরা প্রথম দিন বললেন যে উই আর স্যাটিসফাইড, আমরা পুলিশের তদন্তে স্যাটিসফাইড। তো হঠাৎ দুদিনের মধ্যে কি হলো, যে তারাই গিয়ে কোর্টে বললেন যে না, আমরা সিবিআই ইনভেস্টিগেশন তাই। কারণ তারা দেখছেন যে হয়তো অন্যান্য কেসও যা হয়েছে এখানেও তাই হবে, সেই জন্য আমরা সিবিআই চাইছি। আচ্ছা, এটা আপনাকে আরো একটু সূক্ষ্মভাবে বলি, যে এইটা কি বাড়ির লোক বা পুরো এই যে রাজ্য উত্তাল, এইটাতে পুলিশের মানে ইন্টেনশন নিয়ে, পদ্ধতি নিয়ে বা হিডেন করার কোনো মানসিকতা নিয়ে, না মিসম্যানেজমেন্ট নিয়ে, পুলিশ দ্বারা কোথায় ভুল হয়ে গেল আপনার চোখে? মানে এই যে নগরপালকে যেভাবে মানে আজকে পদত্যাগ চাওয়া হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে, একটা ক্রাইম, খুব নিন্দনীয় ঘটনা, যে ঘটনাটা আরজি করে ঘটেছে। কিন্তু ক্রাইম যদি ঘটে থাকে আর তাতে যদি কি নাম হচ্ছে যে সঠিক পদক্ষেপ নিয়ে যদি ইনভেস্টিগেশন করতো, আর পুলিশের ইন্টেনশন যদি সেখানে ম্যালাফাইড না মানুষের বুঝতো, তাহলে এত ক্ষোভ থাকতো কেন? আপনার হিসেবে কোথায় ভুলটা হলো পুলিশ দ্বারা? আমার হিসেবে একটাই ভুল, মানে আমার নজরে যা পড়েছে, ধরুন ঘটনা যা হলো, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হলো, সে স্বীকার করলো, সে পরে কি বলবে সেটা পরে কথা, সে স্বীকার করলো যে আমি করেছি, আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের বাড়ি গেলেন, ওনাকে সান্ত্বনা দিলেন, ওরা স্যাটিসফাইড হলো, খুব সুন্দর হয়েছিল। হঠাৎ যেদিন ওই আরজি করে রাত্রিরে ওই ঘটনাটা ঘটলো, ভাঙচুরটা ঘটলো,
এই ভাঙচুরটা না হলে আমার মনে হয় বোধহয় এই জিনিসটা হতো না। তাহলে ওই ভাঙচুরটা তো পুলিশ দাঁড়িয়ে থেকে করালো, আর করালো না, পুলিশকে ওভার পাওয়ার হলো, কিন্তু কলকাতা পুলিশ ওভার পাওয়ার হয়ে যাবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। কলকাতা এটা আর আমাদের জেলা পুলিশ নয় যে আমি একটা গ্রামের থানায় আছি, আমার ওখানে ভাঙচুর হচ্ছে, আমার রিইনফোর্সমেন্ট আসতে 5 ঘন্টা টাইম লাগবে। ওখানে আমি যদি একটু ওভার পাওয়ার হয়ে গিয়েও থাকি, আমার তো 10, 15, 20 মিনিটের মধ্যে আমার 3 কিলোমিটারের মধ্যে অন্য থানা আছে, সেখান থেকে লোক চলে আসবে। এটা ওভার পাওয়ার হলো। এখানে তারা ডিউটি করছিলেন, আমি শুনলাম 3 জন সাসপেন্ড হয়েছে, 2 জন ইন্সপেক্টর, আরজি করে তো একটা ফাঁড়িও আছে শুনছি। আনলাম ফাঁড়িও কম ফোর্স থাকে, ঠিক আছে, যদি 7000 লোক এসে থাকে, তো 7000 লোক এসে থাকে, আমাকে ওভার পাওয়ার করলো, ভাঙচুর করলো, হতে পারে, কিন্তু তাদের থেকে 7-8 জনকে আমি ধরে রাখতে পারবো না। তারা স্কট ফ্রি করেছে, এইটাই মানুষ বললেন এটা কি হলো, এটা কি হলো। মানুষ আর এখন তো মিডিয়া এমন হয়ে গেছে, আমাদের সময় মতো এখন তো নয়, এখন মানুষ ভাবতে শুরু করলেন যে পুলিশ বোধহয় এটাকে অ্যালাউ করলো। আচ্ছা, আর মানুষের ভাবনাকে তো আপনি বন্ধ করতে পারবেন না। তারপরেই দৌড়লো সিবিআই দাও, অমুক দাও, তমুক দাও, অমুক দাও। আমার মনে হয় সেই রাতের এই ঘটনাটি যদি না ঘটতো, তাহলে বোধহয় ফার্দার কোনো কিছু আর হতো না, অ্যাগ্রাভেট করতো না। আচ্ছা বিপ্লব, আপনাদের তো পুলিশ মেডেল দেওয়া হয়, পুলিশ মেডেলের ক্রাইটেরিয়াটা কি থাকে? আমি শুনেছি সিপি, মাননীয় সিপি সাহেবও 2টো পুলিশ মেডেল পেয়েছেন, যেটাকে বাতিল করার জন্য বিরোধী দল নেতা বলছেন যে ওটা বাতিল। এটা প্রসেসটা কি? পুলিশ মেডেলের প্রসেসটা কি? মানে আইপিএম, হ্যাঁ, মানে সাধারণ মানুষও, সাধারণ মানে ধরুন সাব ইন্সপেক্টরও পুলিশ মেডেল পাচ্ছে, সবাই আইপিএসও পাচ্ছে, কনস্টেবলও পাচ্ছে। হ্যাঁ, এটার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে আইপিএম, এতে লাভটা কি হয়? ইন্ডিয়ান পুলিশ মেডেল হচ্ছে একটা মুখ হচ্ছে গ্যালেন্ট্রি, একটা হচ্ছে আইপিএম। আইপিএম হচ্ছে একটা থ্রুআউট দি সার্ভিস ক্যারিয়ার, আমাদের তো পুলিশের থ্রুআউট দি সার্ভিস ক্যারিয়ার একজন তো খুব সুন্দর চেকার্ড ক্যারিয়ার হয়, তার নামটা এখান থেকে রেকমেন্ড হয়, আমাদের এখান থেকে হোম সেক্রেটারি রেকমেন্ড করেন, তবে করে গভর্নমেন্ট থেকে দিল্লিতে যায়, সেখানে এটা স্যাংশন হয়। আর একটা হচ্ছে গ্যালেন্ট্রি রেকর্ড হচ্ছে যারা একদম নিজের জীবনে ঝুঁকি নিয়ে লড়াই করে সমস্ত কিছু করেন, এনকাউন্টার হয়, সেখানে হয়তো সেটা যদি খুব জেনুইন এনকাউন্টার হয়, সেখানে তাদের নামটা গভর্নমেন্ট থেকে রিকমেন্ড হয় ফর গ্যালেন্ট্রি মেডেল। এনাকে বোধহয় গ্যালেন্ট্রি মেডেল দেওয়া হয়েছিল ওই সেই হাউসিংয়ে কি একটা 2টো পাঞ্জাবি এসে করেছিল, উনি লড়াই করেছিলেন, এটা হয়েছিল। আর আইপিএম হয়েছে সারা জীবনের যদি চাকরিটা ভালো করে করে, সেই মানুষকে যদি একটা বাচ্চা ছেলে মানে একটা নবিশ শিক্ষক গিয়ে যদি মেরুদণ্ড দেয়, এটা কিভাবে লাগে পুলিশে দেখতে। আর এবং ওনাকে সেটা যদি নিতে হয়, তাহলে এটা মানে এই পুলিশ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের অবমাননা নয়? মানে এটা আপনি প্রাক্তন পুলিশ হিসাবে আপনার এটা রিগ্রেট থাকে না? এটা একটা খুব সেন্টিমেন্টাল ব্যাপার, যেটাতে ওনাকে ওটা করতে হয়েছে, এটা খুব সেন্টিমেন্টাল ব্যাপার। প্রথম কথা, এনারা যারা গেছিলেন ডেপুটেশনে তারা সবাই ডাক্তার, অল ডক্টর। সাধারণ মানুষ তো জাননি, কোনো পলিটিক্যাল পার্টিও জানি, সব ডাক্তাররা গেছিলেন, এবং তাদের ছিল আমাদের সামনে সিপিকে আসতে হবে, এবং তার সেদিন হয়নি। পরের দিন উনি হয়তো ডাক্তার যারা আছেন সিনিয়র ডাক্তারদের সম্মানার্থে হয়তো উনি ওনাদের এটা অ্যালাউ করেছেন, কিন্তু উনি তো ওনাকে তো গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডটা তো দেশের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে। না, গ্যালেন্ট্রি পেয়েছেন বলে উনি কি ডাক্তারদের মারধর করবেন? না, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন বলে আপনি ডাক্তারকে মারধর করবেন না, কিন্তু ওনাকে সিদ্ধারা মেরুদণ্ড গিফট দেওয়া হবে, এটাও তো মানে যুক্ত নয়। মানে এটা তো কোনো রকম ভাবে আপনাকে আমি একটা বাজে জিনিস বলে আপনাকে একটা উপহার দিচ্ছি, এটা তো ঠিক নয়। থাপ্পড় মেরে গাল তো লাল হয় না দাদা, হয় কি? না, হয় না, কিন্তু আমাদের হচ্ছে কি, আমাদের ইউনিফর্ম পরে অনেক সময় আমাদের অনেক গ্লোরিয়াস ট্রিট করতে হয়, অনেক সময় আমাদের অনেক অপমান দাঁড়িয়ে সহ্য করতে হয় ইউনিফর্মটার জন্য। হয়তো মানসিকভাবে আমি মেনে নিতে পারি না, পার্সোনালি মেনে নিতে পারি না, কিন্তু ইউনিফর্মের সাথে, ডিপার্টমেন্টের সাথে আমাদের অনেক কিছু অনেক সময় দাঁড়িয়ে থেকে সহ্য করতে হয়। এটা তো হয়তো আপনার এটা মনে হচ্ছে এটা কি করে পুলিশ করছে, কিন্তু প্রথম কথা যারা দিয়েছেন তারা সবাই ডাক্তার, আর উনি ইউনিফর্ম পরে লালবাজারের ভেতর
উনি ওনাদের ওটাকে ডিনাই করে আবার একটা নতুন ইস্যু হয়তো তৈরি করতে চান। বিনীত গোয়েল উনি দুটো অ্যাওয়ার্ড পাওয়ার পুলিশ অফিসার এবং মানে যথারীতি কলকাতার নগরপাল, এটাও তো পুলিশ প্রেস্টিজ। আজকে শোনা যাচ্ছে যে উনি বাইরে কোনো ল অ্যান্ড অর্ডারে বেরোচ্ছেন না, তাহলে ওসিদের আইসিদের মরালিটিটা কোথায় গিয়ে দাঁড়াবে? বিক্ষোভের ভয়, যদি বিক্ষোভ পুলিশ থাকবে আর বিক্ষোভ হবে না এটা হয়, তাহলে মানে সাবঅর্ডিনেটরা কি করে উৎসাহ পাবেন? আমরা যা কানাঘুষো শুনছি সেই হিসাবে কথাটা বলছি। সাবঅর্ডিনেটদের মনে একটু ধাক্কা লাগেই, হ্যাঁ সাবঅর্ডিনেটদের মনে একটু ধাক্কা লাগেই। আমার যে হেড, তাকে যদি এরকম শুনতে হচ্ছে, তাতে তো আমাদের মনে একটু ধাক্কা লাগেই, এবং সেটাতে ওভারকাম করে কাজ করতে হবে। ওনার আন্ডারে যারা আছেন, অ্যাডিশনাল সিপি আছেন, তারা আছেন, লালবাজার চালাচ্ছেন। কিন্তু আবার সেই কলকাতা পুলিশের ওসিদেরও তো রাস্তায় নেবে সবার সঙ্গে কাজ করতে হচ্ছে। তাদের হয়তো মানসিকভাবে একটু বিধ্বস্ত হয়েছেন, কিন্তু অ্যাজ পুলিশ অফিসার তো আমার সাজেশন থাকবে, পুলিশের অনেক সময় খারাপ দিন যায়, আবার সেটা আমাদের ফিরিয়ে আনতে হবে, এবং আমাদের মানুষের মনে আমাদের ভরসা আনতে হবে যে উই আর হিয়ার ফর দি পিপল। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখুন, আমাদের প্রতি আশ্বাস রাখুন, এবং সেটা আমরা যদি করতে পারি তাহলেই মানুষের মনে সাহস ফিরে আসবে, এবং সেটা যদি না করতে পারি তাহলে আবার সেটা ডিটোরিয়েট করবে। লেটস হোপ, মানে আমরা এটা আশাবাদী থাকি। আমি ছোট ছোট করে দুটো জিনিসের জন্য আজকে অনুষ্ঠানটা করলাম। আরজি কর নিয়ে তো অনেক কিছুই হচ্ছে, মানে নতুন করে আমরা আর কি করব, কিন্তু সাম্প্রতিককালে এই এক সপ্তাহের মধ্যে দুর্গাপুরে দুটো বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে গত পরশুদিন শুনছি পুলিশ নাকি 1 কোটি টাকা ছিনতাই করেছে। গোটা ঘটনাটা আপনি জানেন। ওই দুর্গাপুর থানা, যেই থানায় আপনি একসময় ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন, যদি মানে আমি আবার একবার হাইপোথেটিক্যাল প্রশ্ন করছি যে আপনি যদি ওসি থাকতেন আর আপনার কোনো সাবঅর্ডিনেট যদি এইভাবে মানে ডাকাতি কেসে যদি ইনভলভ হতো, আপনি কি করতেন? না, তো যা আমি কাগজে পড়লাম, আমি পুরো ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন, আর এটা বলুন, আর আপনার দায়িত্বটা কি পড়ে? না, আমার দায়িত্ব পড়লো, আমার অফিসার যদি আমার থানারও অফিসার হয়, সে যদি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমার আইনগতভাবে অন্যান্যের সঙ্গে যা করেছি আমি এর সঙ্গে সেটা করব। ইট ক্যানট বি কম্প্রোমাইজড। আজকে শুনছি উনি অ্যারেস্ট হয়েছেন, 6 জনের মধ্যে উনিও অ্যারেস্ট হয়েছেন, ওনার জেল কাস্টাডি হয়েছে, আর 2 জনের বোধহয় পুলিশ রিমান্ড হয়েছে। এই যে পুলিশ রিমান্ড আর জেল কাস্টাডির মধ্যে যে সূক্ষ্ম লাইনটা আছে, সেটাতে কোথাও মনে হচ্ছে না যে ওনাকে একটা বাড়তি সুযোগ এজ এ পুলিশ দেওয়া হলো? না, সেটা তো আমি ইনভেস্টিগেশন দেখিনি, আমি তো বুঝতে পারবো না। তবে আমার তো মনে হচ্ছে প্রত্যেককেই টিআই প্যারেডে দেওয়া উচিত ছিল। থানায় গিয়ে ভদ্রলোক কাকে চিনেছেন না চিনেছেন সেটা তো কোনো ব্যাপার নয়, প্রত্যেককেই জেল কাস্টাডি দিয়ে প্রত্যেককেই টেস্ট টিআই প্যারেডে দেওয়া উচিত ছিল। এ গিয়ে বলে দেখুক যে 6 জনের মধ্যে কাকে সে চিনতে পারছে বা চিনতে পারছে না। হয়নি। পুলিশের থানায় গিয়ে আমি কাকে আইডেন্টিফাই করলাম সেটা পরে তো বিচারে আসবে না। টিআই প্যারেডটা বিফোর এ ম্যাজিস্ট্রেট, সেটা তো অন পেপারস থাকবে। টিআই প্যারেডটা আমার মনে হয় করানো উচিত ছিল, সেটা হয়নি। এটা হয়নি। আর 2 নম্বর যে কমপ্লেনেন্ট, তাকেও কিন্তু স্কট ফ্রি ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাকেও জিজ্ঞাসা করা উচিত ছিল আপনি 1 কোটি টাকা নিয়ে কি করে আসছিলেন, আপনি 1 কোটি টাকা নিয়ে কোথায় যাচ্ছেন। তাহলে বিপ্লব দা, এটাকে এইভাবে ধরা উচিত নয় যে অসীম বাবু যিনি ধরা পড়েছেন তিনি ডিউটিতে ছিলেন, এবং এটা একটা সম্পূর্ণ হাইপোথেটিক্যাল কথা যে 1 কোটি টাকা, নিয়ম হচ্ছে 2 লাখ টাকার বেশি ক্যাশ যদি আপনি না আপনার কাছে থাকে তাহলে আপনার নামে কিন্তু কেস হবে, যদি আপনি ভ্যালিড টাকাটার কারণটা না থাকে। 2 লাখ টাকা, সেইখানে 1 কোটি 1 লাখ টাকা একজন নিয়ে যাচ্ছেন, তা তারা তো হয়তো ধরেই নিয়েছিলেন যে এটা 2 নম্বরই টাকা হবে, এটা যদি নিয়ে নেওয়া যায় তাহলে আর কিছু এটা নিয়ে কমপ্লেন হবে না। মানে এটা ক্রাইম, মোডাস অপারেন্ডি ক্রাইমের কি ছিল আপনার হিসাবে? কি না, মোডাস অপারেন্ডি মানে উনি যে টাকা নিয়ে যাচ্ছেন সেটা তো এদের মধ্যে যারা গাড়ি আটকেছে তাদের মধ্যে কেউ না কেউ জানতো, এবং এটাও ভেবেছিল
যে 1 কোটি টাকা হয়তো উনি 2 নম্বরই ভাবে নিয়ে যাচ্ছেন, হয়তো কোনো কমপ্লেন হবে না বা কিছু হবে না, সেই জন্য উই ক্যান টেক দিস রিস্ক। কিন্তু সেটা তো যখন উনি সাহস করে গিয়ে থানায় কমপ্লেন করেছেন, তার বেসিসে কেস হয়েছে এবং তার বেসিসে অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে ডেফিনেটলি কেস হয়েছে এবং আমি শুনলাম কোর্টে ফরওয়ার্ডও হয়েছে, সবই ঠিক আছে। তবে আমি কিছুই জানি না কেস সম্বন্ধে, আমি কোনো ইয়ে দেখি। তবে আমার মনে হচ্ছে যেটা কাগজে বললাম, উনি থানায় গিয়ে নাকি আইডেন্টিফাই করেছেন, তো আইডেন্টিফাই করলেও কিন্তু আমার মনে হচ্ছে এদের টিআইপিআইডে দেওয়া উচিত ছিল। আর 2 নম্বর কথা কাগজে পড়লাম যে উনি যে এসআই ধরেছেন তার লয়ার নাকি বলেছে যে উনি ডিউটিতে ওখানে ছিলেন। কিন্তু ডিউটিতে ছিলেন বললে তো হবে না, সেটা যেখানে যে আমরা ডিউটিতে যাই আমাদের জিডিতে আউট নিয়ে যেতে হয়, ওখানে দেখতে হবে উনি জিডিতে আউট নিয়েছিলেন কিনা। আচ্ছা, না যদি জিডিতে আউট নিয়ে থাকেন তাহলে গিয়ে চিন্তাই করতে পারবে, সে একলা যেতে পারবে। কি কারণটা আছে? তো জিডিতে তো আমাকে লিখতে হবে যে আই এম গোইং ইন সাচ এন্ড সাচ প্লেস টু ওয়ার্ক আউট সাম ইনফরমেশন। আপনাদের তো শুনেছি নাকি জিডি ফাঁকা রাখা হয় আপনাদের সুবিধার মতন, 5 দিন পরেও আপনারা লেখেন। ওসিদের তো এইরকমও সিস্টেম। এটা নানা আপনি বললে তো লাইভে হবে না, মানে এটা তো আমরা দেখেছি যে এই আমার জিডিটা রেখে দিস এই টাইম থেকে এই টাইম পর্যন্ত, এটাও তো সিস্টেম দেখেছি আমরা। জিডি ফাঁকা রেখেছে, সে কোনো সময় হয়তো কোনো একটা বিরাট ইনসিডেন্ট হয়েছে, আমি ফিরে আসা পর্যন্ত জিডিটা নিয়েও না। কিন্তু এখানে জিডি ফাঁকা রেখে একজন ছিনতাই করতে যাবে, সেভাবে হয় নাকি? জিডি ফাঁকা রাখলাম ছিনতাই করতে যাচ্ছি, তা হয় না। কিন্তু এখানে উনি যাচ্ছেন আর ওয়ার্কআউট করতে যাচ্ছেন, একলা যাবেন নাকি? সঙ্গে তো সঙ্গে তো নিয়েছেন রিটায়ার, মানে বম্ব স্কোয়াডের সঙ্গে তো বম্ব স্কোয়াডের লোকটা তো সিআইডির লোকটা তো আমার থানার লোক নয়। আমার থানা থেকে যখন তাহলে যদি বাইরের লোকের কননিভেন্স নিয়ে যদি একটা ক্রাইম হয়েছে, তার মানে হচ্ছে ইটস এ প্রি প্ল্যান্ড ক্রাইম। আমার বক্তব্য খুব অন্য জায়গাতে, মানে এইটা ক্রাইম হয়েছে, থানায় অ্যারেস্ট হয়েছে, বিচার হবে, ল উইল টেক ইট কোর্স, একটা কথা আছে, এটা যা ফেসলা হবে হবে। কিন্তু একটা জিনিস কিভাবে যাচ্ছে যে ওই থানাতে আপনি তো, আমি এই এক্সপ্রেস নিউজের এডিটর, আমি এইখানে কাজ করছি, মানে আমি একটা চ্যানেল চালাচ্ছি, তো আমি দেখবো না যে আমার কোন লোকটা কিভাবে করছে। মানে যদি কিছু পিসিআর থেকে হয় বা কিছু যদি এডিটোরিয়াল থেকে হয়, যদি কোনো মার্কেটিংয়ের ডিপার্টমেন্টের কিছু হয়, ভালো যা কিছু হবে, যদি অল ক্রেডিট গোজ টু মি, দেন অল লায়াবিলিটি লাইজ উইথ মি অলসো। আমার তো মোরাল কিছু দায়িত্ব থাকবে। তো আজকে ওই থানার যারা দায়িত্বপ্রাপ্ত আছে বা যারা সাহেবরা আছেন, তাদের এই হাল কি করে, এই ধৃষ্টতাটা বা দুঃসাহসটা কোথা থেকে হচ্ছে যে আমার একজন অফিসার গিয়ে ডাকাতি করতে চলে যাচ্ছে? মানে এইটাকে মোরালি কি জায়গাতে পাচ্ছেন আপনি? না, এটা মনে নয়, এটা তো থানার ওসিকেও ব্লেম করা যায় না। একজন যদি দুঃসাহস, এটা হচ্ছে একজন অফিসারের যদি দুঃসাহস হয়ে যায়, সে যদি লুকিয়ে চুরিয়ে রাত 11টার সময় বেরিয়ে যায়, সেটা তো ওসি কিছু করার নেই। হি উইল হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্স। That officer will have to face the consequence. তুমি বললে যে থানার জিডি ফাঁকা রাখা যায়, তো থানার জিডি ফাঁকা রাখা যায় মানে কি ওসি কি তুমি যাও ছিনতাই করে এসো থানার জিডি ফাঁকা রাখছি, সেটা হয় না তো। এটা দিস পার্টিকুলার অফিসার এই দুঃসাহস এবং কিছু বদলোকের সঙ্গে পড়ে এটা করেছে। হি উইল হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্স, বাট আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এই যেন কোনো রকম কোথা থেকে কোনো শেল্টার না পায়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাহলে ইন্টেনশনটা ডিপার্টমেন্টের আরো পরিষ্কার হয়ে যাবে যে আমরা দেখুন আমাদের লোককেও যদি ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি, তাহলে সাধারণ মানুষের বরঞ্চ পুলিশের প্রতি আস্থা অনেকটা বাড়বে। নিশ্চয়ই এটাকে নেগেটিভ ভাবে না দেখে যদি পজিটিভ ভাবে দেখা হয় যে এইটা দুর্গাপুর থানার পুলিশের কারেজও হতে পারে যে তারা কিন্তু নিজেদের একটা সহকর্মীকে ধরে জেলে পাঠালো একটা কমপ্লেনের বেসিসে। শুধু তাই নয়, এটা আমি ডিসি আছেন যিনি, বাই হ্যাটস অফ টু হিম, উনি সঙ্গে সঙ্গে নামগুলো বলে দিয়েছেন এবং তাদের প্রেস কনফারেন্স করে তাদের ডেজিগনেশনে বলে দিয়েছেন। ইটস এ নাইস অফ হিম। অন্যায় আমি চাকরি করছি বলে আমি ছিনতাই করবো, ডাকাতি করবো, আমাকে ডিপার্টমেন্ট শেল্টার দেবে? হতে পারে না। উনি ধরা পড়ার পর টাকা উদ্ধার হচ্ছে কি না হচ্ছে সেটা পরের কথা। উনি বলে দিয়েছেন এই লোকগুলো যুক্ত, তার মধ্যে আমার দুর্গাপুর থানায় এসআই যুক্ত। ঠিক।
এটা তো পুলিশের একটা মরাল কারেজ হতে পারে, ডেফিনেটলি মরাল কারেজ, ডেফিনেটলি। তাহলে এটা মানে রাদার ইট ইজ এ ব্লেসিং অর কার্স, মানে এটা অ্যাপ্রিসিয়েট করা যাবে না, মানে ডিফেম হবে পুলিশ? না, ডিফেম না, এটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। সো ফার আই বিলিভ এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। চলুন, আপনার সঙ্গে সহমত হলাম, এটাও একটা বিরাট ব্যাপার। আমি এই জায়গাটাতেই আপনার মুখে জানতে চাইছিলাম। লাস্ট, আমার একটা ছোট্ট, সময় নেই, পিসিআর থেকে বারবার বলছে একটা ছোট্ট জিনিস। আমরা শুনলাম এই ডিসি সাহেব পরশু না কালকে বোধহয় কোকোবেন থানাতে একটা প্রেস কনফারেন্স করলেন জাল রিভলভার লাইসেন্স নিয়ে। আমি বিপ্লব দা আপনার কাছে যেটা জানতে চাইছি, একদিন আমি আমার একটা রিভলভারের আমি লাইসেন্স রিনিউয়াল করাতে গেছিলাম, যেহেতু আমাদের ডিএমরা দিয়েছিলেন বিরা সাহেবদের সময়, এখন পুলিশ সিপির কাছে চলে গেছে, কিন্তু আমি আসানসোলে ওই আমাদের এডিএম সাহেবের কাছে এটা রিনিউয়াল করাতে গেছিলাম। তখনই আমি ওখানে জানতে পারলাম যে আমাদের জেলাতে অনেকগুলো লাইসেন্স নাগাল্যান্ড থেকে এসছে, এবং নাগাল্যান্ড থেকে লাইসেন্সগুলো নিয়ে অনেকের লাইসেন্স কিন্তু তারা ভালো ভালো রিভলভার কিনে দুর্গাপুরে থাকছে। আমি এমন কয়েকটা লোককে জানি যাদের সঙ্গে নাগাল্যান্ডের নারী নক্ষত্রে কোনো সম্পর্ক নেই। এই লাইসেন্সের প্রথমে প্রসেসটা আপনার কাছে জানতে চাইছি, কেন আমাদের যখন আমরা পিন্টু মুখার্জির ওসি ছিল তখন একটা প্রসেসে ইনভেস্টিগেশন হয়ে ইনকাম ট্যাক্সের রিটার্ন দিয়ে অনেকগুলো কাগজ দিয়ে লাইসেন্স পাওয়া গেছিল। এখন দেখছি লাইসেন্সটা হচ্ছে নাগাল্যান্ডে টাকা দিলেই পাওয়া যাচ্ছে। এটা কি প্রসেস, এবং তার যাচাই করার মানে ইয়েটা কোথায় থেকে? এইটাতে কি একটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হবে না? কেন এত ফেক লাইসেন্স ধরা পড়ছে, এবং কোনটা ফেক কোনটা ঠিক কি করে বোঝা যাবে? উনি আমাকে খুব এটা নিয়ে, তখন তথাগত পাণ্ডে এসিপি ছিলেন, উনি বলেছিলেন যে আমরা এটা তদন্ত করতে চাই যে যাদের কাছে নাগাল্যান্ডে লাইসেন্স আছে তারা কোথা থেকে পেলো লাইসেন্সটা, কিভাবে পেলো। আমার তো বোনাফাইডনেসটা তো এখানে সাবিত করতে হবে, তাহলে আমি কি করে এটা লাইসেন্স পেয়ে যাচ্ছি নাগাল্যান্ডের? এটা একটু বিপ্লবদা যদি ব্যাখ্যা করেন। মদন, এই নাগাল্যান্ডের লাইসেন্স এটা কিন্তু আজ থেকে চলছে না, হ্যাঁ, এটা বহুত দিন চলছে। হ্যাঁ, আমি অনেক ইল রেপুটেড পার্সনদের জানি, হ্যাঁ, যাদের, তুমি তো ভালো করেই জানো, বন্দুকের লাইসেন্স পাওয়া সহজ, রিভলভারের লাইসেন্স পাওয়া পশ্চিমবঙ্গে খুব খুব ডিফিকাল্ট। আমি এমন অনেক স্পটেড লোকদের জানি যারা এখানে হাজত খেটেছে, কয়লার কারবারে 500টা কেস হয়েছে, তাদের কাছে লাইসেন্স রিভলভার কি নাগাল্যান্ডের নেই। জীবনে কোনোদিন নাগাল্যান্ড জানি, জীবনে কোনোদিন যায়নি, বা সে জীবনে কোনোদিন রিভলভার পাওয়ার যোগ্য নয়। হ্যাঁ, এইটাতে হয়েছে। আপনার কাছে জানতে চাই, রিভলভার পাওয়ার যোগ্যতার মধ্যে একটা তো ওয়েলথ এবং একটা থ্রেট, এর ছাড়া কি কারণ হতে পারে? ওখানে তো ওয়েলথ মেন জিনিস, ওখানেও লোক দেখাতে হয়, ওখানে আমি আছি, হ্যাঁ, ওখানে সমস্ত কাগজপত্র দেখাতে হয়, হ্যাঁ, সবকিছু করতে হয়। এত বড় জাল একটা র্যাকেট চলছে, চলছে, এটা নিয়ে কারুর মাথা ব্যথা নেই। এইটা তো চারটে মানে জাল খালি জেরক্স কাগজ ধরে দিলে হবে, মানে এদের তদন্ত হবে না যে এরা লাইসেন্সটা কি করে বার করলো? আমার মনে হয়, আর এরা রিভলভার গুলো কোথা থেকে কিনলো? না, রিভলভার লাইসেন্স হলে রিভলভার তো তোমাকে কিন্তু তুমি পাবে। আমার যদি লাইসেন্স থাকে, লাইসেন্সের জেনুইনিটি, লাইসেন্সের জেনুইনিটি ঢুকতে হবে, হ্যাঁ, লাইসেন্সের জেনুইনিটি। তো আমাকে যদি লাইসেন্স থাকে, আমি যে কোনো জায়গা থেকে রিভলভার কিনতে পারি, এবং আমার যে নাগাল্যান্ডের লাইসেন্স আছে, আমার এখানকার গভর্নমেন্ট, এখানকার সরকার, এখানকার থানায় পুলিশ সেটাকে সিজও করতে পারছে না। মানে নাগাল্যান্ড তো একটা আলাদা স্টেট, তার ওখান থেকে লাইসেন্স ইস্যু করা হয়েছে, এবং আলটিমেটলি তারা প্রথমে নাগাল্যান্ডের লাইসেন্স নিচ্ছে, প্রথমে নিচ্ছে নাগাল্যান্ডের স্টেটের জন্য, তারপর সেটাকে করছে অল ইন্ডিয়া, অমুক অমুক স্টেট বলে সেগুলো করে নিচ্ছে। এটা তো একটা র্যাকেট। হ্যাঁ, এই র্যাকেটের তদন্ত হবে না কেন? হওয়া উচিত। আমাদের গভর্নমেন্ট থেকে নাগাল্যান্ড গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। হ্যাঁ, নাগাল্যান্ড গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে এই লাইসেন্সগুলো এরা কি করে পাচ্ছে। এটা শুধু আজ থেকে নয়, হ্যাঁ, এটা তুমি ভালো করেই জানবে ভাই। না, আমি জানছি, কিন্তু এই যে 3 দিন আগে যে ফেক লাইসেন্স নিয়ে কথাটা হলো, এটা তো ফেক বলতে পারবে না। হ্যাঁ, এটা তো ফেক লাইসেন্স বলতে পারবে না, নাগাল্যান্ড গভর্নমেন্ট ইস্যু করছে তো।
হ্যাঁ, যদি ফেক হয় তাহলে তো আমরা সিজ করে নিতে পারি। নাগাল্যান্ড গভর্নমেন্ট যে লাইসেন্স ইস্যু করছে তার তো একটা লাইসেন্স ইস্যু করার একটা ক্রাইটেরিয়া তো থাকবে। সেই ক্রাইটেরিয়াটা কি আপনার কাছে? আমি তো এজ এ অফিসার জানতে চাইছি, কেন আপনাদের রেকমেন্ডেশনে তো হয়। আমরা ওসি দুর্গাপুর তদন্ত করেছিল, তুমি তো সিটিজেন অফ দুর্গাপুর হিসেবে করেছো। এই লোকটা যখন নাগাল্যান্ডের লাইসেন্স নিচ্ছে সে তো আর বলছে না আমি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন, তার মানে তো কোথাও না কোথাও তো সে জাল করছে। হ্যাঁ, তো মাস্ট বি প্রসিকিউটেড। সে নাগাল্যান্ডের সিটিজেনশিপ প্রথমে দেখাচ্ছে, তো নাগাল্যান্ডে তার অ্যাড্রেস দেখাচ্ছে। আর একটা গভর্নমেন্ট যদি কোনো রিভলভার লাইসেন্স দিয়ে দেয়, তুমি এই লাইসেন্সটা তো এখানে সিজ করতে পারবে না। হয়তো সে কোনো কেসে যদি ধরা পড়ে সেটাতে তুমি নাগাল্যান্ডের কাছে করেসপন্ডেন্স করতে পারো। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে হবে এই লাইসেন্সটা আপনি নিয়ে। তাহলে এত উদাসীন কেন? উদাসীন মানে ওই যা হয়, স্টেটে ঝামেলা। নাগাল্যান্ড বলছে আমি দিয়েছি, এখানে যারা জেনুইন আছে আমি দিয়েছি, কিন্তু এটা দিস মাস্ট বি চেকড। হ্যাঁ, দিস মাস্ট বি চেকড। মানে আপনার কি ধারণা? আমার ধারণা হচ্ছে যারা রিভলভার পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু রিভলভার নিয়ে ঘুরছে এবং মানে আজকে এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। স্ট্যাটাস সিম্বল মানে রিভলভার স্ট্যাটাস সিম্বল তো। তো আমাদের একটা জিনিস আমি এখন যারা আছেন তাদের আমি স্পেশালি পুলিশ অফিসারদের বলবো, এমন অনেক লোক আছে যাদের থানায় কেস আছে এবং তারা এখনো কেসে কোর্টে হাজিরা দিচ্ছেন। সেই সমস্ত লোকের কাছে যদি রিভলভার থাকে সেই রিভলভার গুলো কিন্তু আমরা টেম্পোরারি থানায় জমা রাখতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, এমন অনেক মানুষ দুর্গাপুরে আছেন, যেটা তুমিও জানো আমিও জানি, যাদের নাগাল্যান্ডের লাইসেন্সে তাদের কাছে আর্মস আছে। সেই আর্মস গুলো কিন্তু when the court cases are pending against them সেটা কিন্তু জমা নিয়ে নেওয়াও হয়েছে। কিন্তু অনেক এমন লোক আছে যাদের মানে লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই, অথচ তারা জাল করে সিটিজেনশিপ নিয়ে কিন্তু লাইসেন্সটা এখানে ভ্যালিড করে চালাচ্ছে এবং সেটা আবার ঝুলিয়েও রাখছে, মানে সেটাও, এবং সবাই দেখছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে বড়বাবুরা বা থানার অফিসাররা মানে মালখানাতে ইলেকশনের সময় সেটা জমাও নিচ্ছে, আবার তাদেরকে ফেরতও দিচ্ছে। এটা নিয়ে কিন্তু কোনো আচ্ছা, এই যে ইলেকশনের সময় ধরুন আমি একটা রিভলভার পেয়েছি, আমি একটা মিডিয়াতে কাজ করি, আমার তো কোথাও গেলাম, যদি কোনো ঝামেলা হলো তাহলে আত্মরক্ষার্থে গুলি চালাতে পারি, তো সেই জন্য তো রিভলভার দেওয়া। তো আমি তো ঝামেলার সময় রিভলভারটা জমা দিয়ে দিতে হচ্ছে, মানে এটা কারণটা কি? না, প্রেসের রিভলভার তো জমা দিতে পারবে না। হ্যাঁ, ইউ আর এন exclusive person, you are representing a press, তোমার রিভলভার যদি জমা নিয়ে থাকে অন্যায় ভুল। নিয়ে নিচ্ছে তো প্রত্যেকবার ইলেকশনের সময় নিয়ে নিচ্ছে। না না, কিভাবে নিচ্ছে? বলছে যে ইলেকশনের নোটিফিকেশন হয়ে গেছে, জমা দিয়ে দিন। না না না, হ্যাঁ না, দিতে পারে না তো। না, চলুন, জানা রইল। না, কখনো পারে না। আজকে আমরা বিপ্লবদার সঙ্গে কথা বলে অনেক সমৃদ্ধ হলাম, এইটুকুনি আমরা বলতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো এরকম ছিল না যে পুলিশকে মানে কোনো রকমভাবে আমরা, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে আমাদের নিত্যদিনের সম্পর্ক পুলিশের সঙ্গে, এবং তাদেরকে যখন আমরা দেখি যে তাদের পরিবারবর্গ নিয়ে যখন কথা হয় তখন আমরাও মনের কাছে খুব বড় আঘাত পাই। কিন্তু একটা সাইমালটেনিয়াসলি আপনার প্রশ্নও আসে যে পুলিশ কেন নিজের ইমেজ ছেড়ে দেবে? একটা সীমা পর্যন্ত এটা পলিটিক্যাল চাপ, হাওয়া জল বাতাস সব পাল্টাচ্ছে, পুলিশকেও পাল্টাতে হবে, ক্রাইমের ধরন পাল্টেছে এবং রিকভারি আজকের ডেটে বিপ্লব দ্বারা যখন ওসিগিরি করেছেন তখন এক ধরনের ক্রাইম ছিল, আজকে এক ধরনের ক্রাইম। আজকে চ্যালেঞ্জটা আরও টাফ, অনেক মানে ডিজিটাল অপরাধ বেড়েছে। পুলিশ কাজ করছে না এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। যদি পুলিশ 1 ঘন্টা কাজ না করে, একদিন কাজ না করে, তাহলে সাধারণ মানুষ কিন্তু যে ভোগান্তি ভুগবে সেটা কল্পনার বাইরে হয়ে যাবে। এই জন্য পুলিশ তো কাজ করছে, পুলিশ কাজ করবে এই শুভেচ্ছা দিয়ে, এবং আমরা চাইবো যে পুলিশ নিজের ইমেজের প্রতি সচেতন হয়ে এমন একটা মেসেজ দেবে যে হ্যাঁ, পুলিশ কিন্তু
পুলিশের জায়গাতেই আছে এবং পুলিশ প্রেস্টিজটা সর্বোপরি। এই বলে আজকে বিপ্লবদা আমাদের একটু সময় দিলেন, তার জন্য বিপ্লবদাকে অশেষ ধন্যবাদ এবং আপনাদের সঙ্গে আবার কাল দেখা হবে। সাথে থাকুন, ভালো থাকুন এবং পাশের লোককে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।